এলাকার পানের দোকানদার হাফিজ কিংবা রফিক এটা জানে, তাতে আমাদের কোনো লাভ নাই, এটা জানার কোনো দরকার নাই। হাফিজ বা রফিকের ওই যে হয়ে আপনি বলছিলেন একজন এই আসিফ নজরুল, হাসিফ বা রফিকের হয়ে একজন আসিফ নজরুল বা একজন আদিলুর রহমান খান অথবা একজন রেজওয়ানা, এরা এরা জানবেন এবং এরা জেনে সেটা লিপিবদ্ধ অবস্থায় থাকবে যে কি আলাপ হয়েছিল। হুম, জি, মানে আপনি ওই যে বলছিলেন যে একটা সংসদের মাধ্যমে সেটা নাই বলেই এত মানে জানার বিষয় যে আসলে কি এই হচ্ছে জন্যই তো আমরা গণতন্ত্র লাগে, আর নাহলে আমরা জানি গণতন্ত্রের কিনা। দরকার কি জি, ছিল? জি, গণতন্ত্রের প্রয়োজন কি? গণতন্ত্রের প্রয়োজন তো এইটাই যে আমাদের রফিক শফিক, আহ, তাই না, এই হাবুল বাবুল যারা আছেন এদের হয়ে ওনারা আমাদের কাজগুলি করে দিবেন। আমরা তো হুম, নাগরিক, আমরা আয় ব্যয় করব, আমরা দিন আনবো দিন খাবো, সেটাই। ওনারা কিন্তু সেই আমাদের জীবনকে গণতন্ত্রটা তো নিরাপদ সেই করার জন্য পরিস্থিতি এই তো এখন কাজটা নাই, করবেন। যেটা এক্সাম্পল গণতন্ত্রের যে ডেফিনেশন সেটি তো এখন নাই। এজন্যই নাই আসলে আমি দেখে তো বলছিলাম নির্বাচন যে লাগবে, নাই দেখে তো লাগবে, নির্বাচন কিন্তু লাগবে। না লাগার আগে যেই পরিস্থিতি, লাগার আগেই তো দেখা যাচ্ছে নির্বাচনের আগেই তো আসলে এই যে বিষয়গুলো হচ্ছে, আলোচনাগুলো হচ্ছে। সেইখানে আমরা জানি না, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলি মাঝে মাঝে, তারাও যে আসলে বিষয়টা জানেন তেমনটা বলে মনে হয় না। আসলে শুধু তারাই জানেন যারা করছেন, এজন্যই আসলে প্রশ্ন। হ্যাঁ, জনাব এই জন্যই মোস্তফা তো নির্বাচন জরুরি হয়ে পড়েছে। ওনারা যদি এত গণতান্ত্রিক আচরণ করতেন তাহলে তো আলাদা করে গণতন্ত্র দরকার ছিল না। গণতন্ত্র নাই দেখে তো লোকের কাছে গণতন্ত্র দরকারই হয়ে পড়েছে। এই এই সরকারও গণতান্ত্রিক না, আগের সরকার তো নির্বাচন করেও গণতান্ত্রিক ছিল না। তো একটা অগণতান্ত্রিক শাসন থেকে গণতান্ত্রিক শাসনে যাওয়ার প্রয়োজনীয়তাই তো এটা। আপনি মনে করেন আপনাকে কেউ একটা গরু উপহার দিয়েছে, সেই গরুটা অনেক দুধ দেয়, তো আপনার দরকার আছে গরুর খামার করার, কিন্তু গরুর খামার কেন করতে হয়? করতে হয় এই জন্য যে সেই গরুটা মনে করেন ঢুস দেয় কিছুক্ষণ পর পর শিং হুম, দিয়ে, বা আপনাকে কোনো জবাব দেয় না। এই জন্যই তো গণতন্ত্রহীনতার ব্যাপারটাই তো এটা, উপহারের গরু আপনাকে জবাব দিবে না। জি। জনাব মোস্তফা ফিরোজ, মানে আমরা কথা বলছি হাদি হত্যাকাণ্ড, তারপরে দীপু বিশ্বাস হত্যাকাণ্ডের কথা আপনি বললেন। এর মধ্যে খুলনায় এক এনসিপির শ্রমিক নেতা, তাকে গুলি করা হয়েছে, মাথায় গুলিবিদ্ধ, তিনিও নাকি সংকটাপন্ন অবস্থাতেই আছেন। আহ, প্রথম আলোর হেডিং দেখছিলাম, শিরোনাম যে নিউজ কার্টুনে ককটেলে যুবক নিহত, হঠাৎ বিস্ফোরণের শব্দ। এই যে এই ঘটনাগুলো যে ঘটছে, আসলে এটা আপনার কাছে কি মনে হচ্ছে? এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? একের পর এক এরকম, এটা নাশকতাই বটে, তাই না? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এগুলি একটা সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি করা। আমি বারবার বলছি তো যে অনেকগুলো গোষ্ঠী নির্বাচন চায় না, কারণ নির্বাচন হলে এখন যে ক্ষমতাটা তারা এনজয় করতেছে, এখন যে চট করে যে ডক্টর ইউনূসের পাশে যে বসে থাকতে পারতেছে বা ডাক দিচ্ছে, তখন তো তাদের আর সেই গুরুত্বটা থাকবে না। নির্বাচন হলে আহ কে হবে সরকারি দল, কে হবে বিরোধী দল, এগুলি সব মানুষের হিসাব নিকাশ আছে। থার্ড পজিশন, ফোর্থ পজিশনটা যে আসলে কে পাবে কেউ জানে না। তো তখন ওই থার্ড বা ফোর্থ পজিশন অনেক দূরে চলে যাবে, ফার্স্ট সেকেন্ডটা ক্ষমতার দ্বার প্রান্তে থাকবে। তো এখন যে ফার্স্ট হইতে চায় সে চিন্তা করতেছে যে আমি থার্ড ফোর্থ এই জায়গাগুলোকে আমি সংগঠিত করি, করে এমন একটা পরিস্থিতি তৈরি করি যাতে ফার্স্ট পজিশনে যে আসবে সে যাতে আসতে না পারে। তো এখন সেই মহড়াটা গত আহ, মানে 1 বছর ধরে হয়েছে নানাভাবে, কিন্তু বাস্তবতা হয়েছে ওই যে বললাম যে অনেকটা ইচ্ছার বিরুদ্ধে নির্বাচনটা দিতে হয়েছে। এখনো শেষ মুহূর্তে চেষ্টা করা হচ্ছে যে একটা যদি মানে নাটকীয় কিছু ঘটানো যায়, যেটা ওসমান হাদিকে দিয়ে করা হলো, তো সেটাও দেখা গেল যে ফেল। এখনো আবার ওই যে আতঙ্কর পরিবেশ একটা তৈরি করা হচ্ছে, তৈরি করে করে যদিও হঠাৎ কিছু মানে মানে কি বলে কপালে বা ভাগ্যে ফেলে যদি, সেই আশায় অনেক রকম ঘটনা ঘটনা হচ্ছে, অর্থাৎ একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তাতে নির্বাচনের উৎসব মুখরতা যাতে নষ্ট হয় এবং সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যদি একটা নির্বাচন হয়ও, তাতে যাতে অপরপক্ষ বলতে পারে এই নির্বাচন তো ওই হাসিনার নির্বাচন হয়েছে, সুতরাং এই নির্বাচন মানি না। অর্থাৎ ধারাবাহিকভাবে একটা চেষ্টা যে গণতান্ত্রিক শাসনটা যাতে কোনোভাবেই ফিরে না আসে, ফিরলেও যাতে এটা প্রলম্বিত না হয়। আমি মানে ঘটনা প্রবাহগুলো, গত 1 বছরের ঘটনা প্রবাহ এবং সর্বশেষ ঘটনা প্রবাহ দেখে এখন আমি সবগুলোকে আমি একত্রিত করতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে এইটা ধারাবাহিক পরিকল্পনার একটা অংশ, যাতে কোনোভাবেই বাংলাদেশে একটা নির্বাচিত সরকার যাতে আসতে না পারে। আমি জানি না এটা আভ্যন্তরীণ শক্তি হতে পারে, এর সাথে হয়তো পাশের দেশের
শক্তি বা দূরদেশের শক্তি সম্মিলিত একটা হইতে পারে, অথবা বিচ্ছিন্নভাবে হইতেছে। কিন্তু হচ্ছে যে এটা নিশ্চিত, কারণ এই ঘটনাগুলো তার হচ্ছে সিমটম। আর দুটো প্রশ্ন একটু করতে চাই। পাশের দেশের শক্তির কথা বলছিলেন, মানে পাশের দেশের সাথে এখন একরকম একটা যুদ্ধ পরিস্থিতি, অন্ততপক্ষে কথায় কথায় যে ভাষাগুলো আমরা প্রয়োগ করতে শুনছি বা যে বার্তাগুলো পাচ্ছি, কি মনে হয় নির্বাচনের আগে বা নির্বাচনকে ঘিরে ভারত বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? আসলে কি একটা মানে যুদ্ধাঙ্গী পরিস্থিতি তৈরি হতে পারে? না, কথায় কথায় না, এটা তো একদম শারীরিক ভাবে হয়ে গেছে। কারণ হ্যাঁ, হয়েছে বাংলাদেশের একদম কমিশন একদম গুলোতে যেই চারটা আছে, সেখানে রীতিমতো আঘাত করা হামলা। হয়েছে। এবং আজকে মানে একদম বাংলাদেশ সীমান্তের কাছে এসে মানে বিক্ষোভ ছড়াচ্ছে বিজেপি। ওই একই ঘটনা, ক্ষমতা। পশ্চিমবঙ্গে মমতার কংগ্রেসকে হটাইতে হবে, সেই জন্য বাংলাদেশের এই ইস্যুগুলোকে তারা এখন জিয়ে রাখছে প্রতিদিন। আসামে গত পরশুদিন আসামের 50টা স্পটে বিক্ষোভ হয়েছে। কল্পনা করতে পারেন? আসাম তো একেবারে এমন না যে পশ্চিমবঙ্গের মতন একটু দূরে আছে, কিন্তু সেখানেও সংগঠিত। কারা আসামে ক্ষমতায় আছে? কারা? তারা মাথা চাড়া দিচ্ছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীরা মানে প্রাণপণ চেষ্টা করছে যে এই পরিস্থিতিটা যাতে জিয়ে থাকে, এবং তারা সেটাকে ক্যাশ করতে চায়। এবং তার অংশ হিসেবে আজকে একজন মুসলিম যুবককে পিটায় তারা হত্যাও করছে, বিবিসির খবরে আছে। অর্থাৎ এইগুলো হচ্ছে নির্বাচন পর্যন্ত, ওদের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এটাকে খেলতেছে।